আওয়ামী বয়ানে ৭১ সালের মুক্তিযুদ্ধে অনেককেই আমরা বীর হিসেবে চিনে থাকি, অনেকেই মানে প্রচারণা আছে, অনেকে বীর হিসেবে দেখানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই প্রচারণা চলেছে। অনেক মিথ্যাও প্রচার করা হয়েছে। আপনি নিজে তো মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের ময়দানে ছিলেন, আপনি এই ব্যাপারে কি বলবেন এই প্রচার সম্পর্কে? যেমন আমি একজন বঙ্গবীর বলা হয় তাকে আর কি, কাদের সিদ্দিকী সম্পর্কে যেরকম। হ্যাঁ, তাকে তো উপাধি দেওয়া হয়েছে রীতিমতো বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গ যেরকম শেখ মুজিবকে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু বলেন, সেটাই আর ওইরকম আর কি। কি। এখন এটা আমাদের নতুন প্রজন্মকেও তো এগুলো জানা দরকার আসলে, এই জিনিসগুলো যেগুলো আপনারা আসলে দেখেছেন। আসলে একতরফা প্রচারে অনেক কিছু দেশে প্রতিষ্ঠিত হয়েছে, অনেক কিছু চাপা পড়ে গেছে, হারিয়েও গেছে প্রচারের অভাবে, পাল্টা প্রচারে। এদেশে মুক্তিযুদ্ধ বলে যেটাকে প্রচার করা হয়, সেটা শুরু হচ্ছে কিন্তু হঠাৎ করে 25শে মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ অভিযান দিয়ে। তার আগে পর্যন্ত আওয়ামী লীগের কোনো যুদ্ধের কর্মসূচি ছিল না, তারপরেও তাৎক্ষণিকভাবে কিছু ছিল না। শেখ মুজিব তো নিজে আওয়ামী লীগের নেতা, তিনি যে ধরা দিলেন হচ্ছে ইয়ের কাছে, কেন সেনাবাহিনীর কাছে ধরা দিলেন, আত্মসমর্পণ করলেন বলবো। যুদ্ধ তার মাথার মধ্যে ছিল, চিন্তার মধ্যে ছিল না। উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। ৭০-এর নির্বাচন যেটা তিনি করেছিলেন, সেই নির্বাচন তো পাকিস্তান ভিত্তিক রাজনীতির জন্যই তো সেই নির্বাচনটা হয়েছিল। তার পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল, সেটা পাকিস্তান সরকার বা পাকিস্তান সেনাবাহিনী হতে দেয়নি। এটা হচ্ছে মূল বিষয়টা। এখন এটা এটা এই যুদ্ধ মানে নির্বাচনের ফল তারা মানবে না, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ মুজিবকে হতে দেবে না। পাকিস্তানি যে শাসক সেনাবাহিনী যেটা, সেইটা এবং তার সঙ্গে যে রাজনীতিকরা ছিল ভুট্টোর নেতৃত্বে, তারা এটা ঠিক করেছে যে শেখ মুজিব অর্থাৎ বাঙালিদের প্রতিনিধি হবে, এই হিসেবে প্রধানমন্ত্রী হবে পাকিস্তানের। তাহলে তাদের যে একচেটিয়া যে শাসনটা চলছিল, একচেটিয়া যে শোষণ চলছিল একতরফা, সেটা খণ্ডিত হবে। এরা ওই ক্ষমতার বিভাজনে বা ক্ষমতা অংশগ্রহণে এগুলোতে ওরা অভ্যস্ত ছিল না, রাজি ছিল না মানতে। সুতরাং এখন মানে এখানে কি করবে তারা? সেই সময় তাদের দরকার ছিল আসলে পাকিস্তান ভেঙে ফেলা। নাহলে কেউ নিজের জাতির উপরে এভাবে গণহত্যা চালায় নাকি, জেনোসাইড চালায়? আসলে পাকিস্তান সরকারই চাচ্ছিল না, রাষ্ট্রই চাচ্ছিল না যে পূর্ব বাংলার পাকিস্তানের ভেতরে থাকুক। তো শেখ মুজিব নাসরবান্দা, ও পাকিস্তান রাখবি কি করে? ওকে ধরে নিয়ে গেছে, যা জনসাধারণ এমন অত্যাচার করছে, চাইলে তো আওয়ামী লীগদের বাছাই করে ধরতে পারত, সেটাও করেনি। তারপরে আওয়ামী লীগ যাতে পালা, একটা কিছু যুদ্ধ কিছু করুক, তারপরে পরে একটা আপস ব্যবস্থা হবে, হয়তো হিসাব অনুযায়ী সবকিছু হয় নাই, হওয়ার কথাও না। ভারত এইভাবে ইনভলভ হবে সেটা হয়তো পাকিস্তানের হিসাব ছিল না, বা তার ধারণাটা আর একটু ভিন্ন ছিল। এনিওয়ে, পাকিস্তান ভাঙতে চেয়েছিল, এটা হচ্ছে আমার নিজের বললাম। সুতরাং শেখ মুজিবের উপরে আওয়ামী লীগের উপরে এই হামলা, এবং আওয়ামী লীগের উপরে এমন হামলা করেছে বাছাই করে ধরে নেয়নি, কিন্তু গণহারে, অর্থাৎ যাতে পালাতে পারে এরা, পালিয়ে কোথায় গেছে? ভারতে গেছে। অর্থাৎ পাকিস্তানের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, এটা থাকবে না। শেখ মুজিব তারপর অনথক এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন, প্রাণপণ চেষ্টা। এখন এই যুদ্ধ যেটা আওয়ামী লীগ শেখ মুজিবের নামে করলো, ভারতের দরকার ছিল একটা যুদ্ধ, যেটা তারা মানে যেটাকে ব্যবহার করবে পূর্ববঙ্গে একটা স্বাধীন রাষ্ট্রের উত্থানের বিরুদ্ধে, যেটা যে রাজনীতি, বিশেষ স্বাধীনতা যুদ্ধের মূল রাজনীতির এদেশে মূলত গড়ে তুলেছিল বামপন্থীরা। এই জিনিসগুলো তো আসে না আলোচনায়। বামপন্থী, বিশেষ করে তরুণ প্রজন্ম, ছাত্র তরুণরা, আমরা যারা তরুণ ছিলাম তখন, এই আমরা বামপন্থী রাজনীতি করতাম তখন, বিশেষ করে ছাত্র তরুণ আমরা যারা ছিলাম, তাদের
তাদের চিন্তার ফসল, তাদের সৃষ্টি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। আমরা প্রথমে চিন্তা করেছি, রাজনীতির প্রচার করেছি, যখন যুদ্ধ শুরু হওয়ার মতো অবস্থা হয়েছে তখন শস্ত্র সংগ্রাম প্রস্তুতি বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। তা আমাদের তো কোনো পৃষ্ঠপোষক ছিল না, কোনো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছিল না। এক অর্থে তখন আমাদের সবাই শত্রু, ভারত শত্রু, পাকিস্তান তো শত্রু, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, ভারত শত্রু, অন্যদিকে শত্রু হচ্ছে আওয়ামী লীগও শত্রু, আওয়ামী লীগ শত্রু, ওদিকে আমেরিকা শত্রু, চীন শত্রু, ভারত বন্ধু, সোভিয়েত ইউনিয়নের শত্রু, বিরোধী আর কি আমাদের। আমরা তো কারো কাছে সাহায্য পাইনি, ফলে আমাদের একটা চাপা পড়ে গেছে। ঠিক আছে, এরপর আমরা যুদ্ধ করছি আমাদের মতো করে। সে যুদ্ধের ইতিহাস ভিন্ন, এগুলো নিয়ে পরে একসময় আলোচনা করা যাবে যদি সে সুযোগ পাই, আশা করছি পাবো সুযোগ, এগুলো করা যাবে, এগুলো আসলে তুলে ধরা দরকার। তো যে কথা বলছিলাম, আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা যেভাবে হোক তাদের মধ্যেও যুদ্ধ করেছে, অনেকে ভারতে যুদ্ধ থেকে আরাম আয়েশ করে দিন কাটিয়েছে, নেতাদের মধ্যে যারা, বিশেষ করে আওয়ামী লীগের নেতারা যুদ্ধ করেনি, ওই ঝুঁকির মধ্যে যায়নি। বেঙ্গল রেজিমেন্টের অফিসার, সৈনিক, ইপিআর এর সৈনিক, অফিসার, সবাই সৈনিক, এরা যুদ্ধ করেছে অনেকেই। এছাড়া সাধারণ বাঙালি অনেকে ওখানে গিয়ে যুদ্ধ করেছে। আর এখানে বামপন্থীরা ভারতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি, অনেক মারা গেছে। আমার সহকর্মী মারা গেছে, এই আওয়ামী লীগের গুলিতে মারা গেছে, পেছন থেকে একই ফ্রন্টে যুদ্ধ করছে, পেছন থেকে আওয়ামী লীগ গুলি করে মেরেছে, যেহেতু বামপন্থী রাজনীতি করতো আমাদের সাথে। আওয়ামী লীগ মেরেছে? হ্যাঁ, আওয়ামী লীগের ছাত্র, আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা যারা ছিল আওয়ামী লীগের, তার পেছন থেকে গুলি করে মেরেছিল। পাটগ্রাম সেক্টর একজনকে মেরেছিল, খুব ভালো ছেলে, বিধবা মায়ের একমাত্র ছেলে। আর 6টা বোন ছিল, তার আমার মনে আছে, এখন কলেজে পড়তাম, কারমাইকেল কলেজে, শফিক নাম ছিল, খুব অমায়িক ছেলে ছিল, খুব পছন্দ করতাম আমি। তো এরকম কতজনকে মেরেছে, জেলে নিয়ে গেছে, অত্যাচার করেছে। আমাদের এক কর্মীকে, সে ভারতে গেছিল, সেনাবাহিনী, মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিল, ভারতীয়, তাকে পঙ্গু করে দিয়েছিল ইন্ডিয়ান আর্মি নিয়ে গিয়ে, ভারতীয় সেনাবাহিনী। এনিওয়ে, এগুলো অন্য আলাপ। তা আওয়ামী লীগের মধ্যে মেজর জলিল সম্পর্কে প্রশ্ন করেছ? কাদের সিদ্দিকী সম্পর্কে? সরি, কাদের সিদ্দিকী সম্পর্কে প্রশ্ন করেছ। কাদের সিদ্দিকী সম্পর্কে শুনেছি, আমি অনেক কথা শুনেছি। তবে আমি একটা সময় 72 সালে কিছুদিন মোহাম্মদপুরে ছিলাম। তো সেই সময় এই রাস্তা দিয়ে, মোহাম্মদপুরে এক রাস্তা দিয়ে মাঝে মাঝে যাতায়াত করতাম। তো সেখানে একটা বাসায় 2-3 তলায়, দোতলা অথবা 3 তলায় বারান্দায় দেখতাম, মাঝে মাঝে ওখান দিয়ে যাতায়াতের সময় দেখতাম কয়েকটা মেয়ে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, ওদের 4-5টার মতো মেয়ে দেখতাম মাঝে মাঝে, কেমন যেন দৃষ্টিতে দূরে তাকিয়ে থাকতো। তো এই নিয়ে আমি, একটা কৌতূহল হতো যে এখানে মোটামুটি যখন যেতাম ওই রাস্তা দিয়ে, তখন প্রায় সময় আমার ওই চোখের দৃষ্টিতে, মানে ওই চোখে ভাসতো, দেখতাম আর কি, চোখে পড়তো। তাও কৌতূহল ছিল। কিন্তু পরে আমি শুনলাম যে এই বাসাটা কাদের সিদ্দিকী দখল করে রেখেছে, এবং মেয়েরা হলো বিহারি মেয়ে। এটা হচ্ছে ওই সময় তার পছন্দ যাদের হতো তাদের নিয়ে নাকি ওখানে রাখতো। আমি তো আর এটা করতে পারি নাই, কি বলে, যে পরীক্ষা করে দেখা যে এটা আসলে কাদের সিদ্দিকীর বাসা কিনা, বা সে মেয়েগুলোকে ধরে নিয়ে এসছে কিনা, আমি শুনেছি, ওখানকার লোকদের কাছে শুনতাম আর কি, শুনেছিলাম। এ থেকে আর কাদের সিদ্দিকীর আরো যেসব আচরণের কথা আমি শুনেছিলাম, তাতে বিশ্বাস করি যে তার পক্ষে এটা সম্ভব। এবং এটা আওয়ামী লীগ ধারায় থেকে যারা রাজনীতি যুদ্ধ করেছিল তাদের অনেকের পক্ষে এই ধরনের অমানবিক আচরণ করা সম্ভব, এটা আমি মানে মনে করি, বিশ্বাস করি। আমি মেজর জলিল সম্পর্কে যেগুলো শুনেছি, মেজর জলিল তো সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে নাম করেছেন, দেশপ্রেমিক হিসেবেও তার একটা নাম আছে। ওই সময় পাকিস্তান যেসব অস্ত্রশস্ত্র এখানে ছিল, তাদের অনেক কিছু এখানে ছিল, বোধহয় কারখানার কলকবজাও ভারতীয়রা নিয়ে যাচ্ছিল, উনি আটকে ছিলেন, এগুলো আমি শুনেছি। সেগুলো প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু
বিহারিরা যারা যুদ্ধাপরাধী তাদের কথা আলাদা, মেয়েরা কি দোষ করেছে? আমি তখন এটা আমি শুনেছি 72 সালে সম্ভবত শুনেছিলাম। কামাল সিদ্দিকী তখন ওই খুলনার ডিসি ছিল। কামাল সিদ্দিকী মানে আমাদের সঙ্গে ছাত্র রাজনীতি করতে এক সময়। পরে আমি তো কৃষক আন্দোলন করতে চলে গেলাম, এরা হচ্ছে সিভিল সার্ভিসে গেল, ওই আইসিএস পরীক্ষা দিয়ে পাস টাস করে এসডিও হলো। যুদ্ধের মধ্যে এসে এখানে বোধহয় ওখানেই কলকাতাতে সে হয়তো ডিসি র্যাঙ্কে ছিল, গেছিল, আমি জানি না, মনে নেই এগুলো। তো এখানে এসে সে ইয়েতে ডিসি হয়েছিল খুলনার তখন খুলনা সে দায়িত্বে ডিসি ছিল। তো এক বিহারি মেয়ে একদিন আমরা কয়েক বন্ধু আলাপ করছে, সেখানে সে ঘটনার কথা বলছিল। এক বিহারি মহিলা এসে কামাল সিদ্দিকী তখন ডিসি পা ধরে জড়িয়ে কান্দা শুরু করেছে যে তার দুইটা মেয়ে ধরে নিয়ে গেছে হচ্ছে মেজর জলিলের লোকজন। তো কামাল সিদ্দিকী বাম রাজনীতি করা মানুষ, আমাদের রাজনীতি ছাত্র লেন করতো, কিন্তু কথা হচ্ছে যে কালচার তো একটা আছে, বাম রাজনীতির যে কালচারটা, নারীর প্রতি সম্মান, তারপরে কিছু নীতিনিষ্ঠা, এগুলো অর্জন। আওয়ামী লীগের কালচারের পুরো বিপরীত, এটা ভিন্ন কালচার, হ্যাঁ, বিপরীত কালচার বলা যায়। তো এতে বামপন্থী রাজনীতি অনেক মানে সমস্যা আছে। নেতৃত্ব বিশেষ করে অন্ধ হয়ে যায়, মতান্ধ, কোন দেশের কি অভিজ্ঞতা, কি বলেছে না বলছে, একেবারে ওইভাবে সবকিছু ওরা দেখতে চায়, ওইভাবে করতে চায়, ফলে ফেল করেছে। দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়নি, সেগুলো আছে, সমালোচনা আছে, আমার নিজের অনেক সমালোচনা আছে বলে তো আমি ওই ধারা থেকে বেরিয়ে এসেছি। কিন্তু আমি তাদের গুণটাকে স্বীকার করবো না কেন? তাদের চরিত্র অবদান, এটাকে অস্বীকার করবো কি করে? তাদের ত্যাগ, তাদের সাধনা, এগুলোকে খাটো করে দেখার মতো মানুষ আমি না। যাই হোক, তো এখন কামাল সিদ্দিকী এই যে বাম ধারা থেকে আসা একটা সিভিল সার্ভেন্ট, সে খুব আবেগপ্রবণ হয়ে গেছিল। মা যখন তার কাছে, হ্যাঁ, কেঁদে যখন ওই প্রতিকার চাইলো, সে সাথে সাথে, এ তো মেজর জলিলের অধস্তন ছিল, যারা ধরে নিয়ে গেছিল, হ্যাঁ, বিহারি থেকে নিয়ে মেয়ে কটিকে নিয়ে গেছিল, মেয়েটিকে আরো বোধহয় দুটি মেয়ে, আর আমার খেয়াল নেই, অনেকদিন আগের কথা, দুটি মেয়ে বোধহয় তার। আর হচ্ছে ওই মানে এরা হচ্ছে সৈনিক, তার অধীনস্থ। সাথে সাথে ফোন করেছে ইয়েকে, কামাল সিদ্দিকী, এবং সময় দিয়েছে ওই দিনই বোধহয় কিছু সময়, কয়েক ঘন্টা ভুলে গেছি, আপনি যদি এই লোকদের, মহিলাদের, মেয়ে দুটোকে আমার কাছে ফেরত না দেন, আমি আপনাকে, আপনার লোক সহ আপনাকে আমি অ্যারেস্ট করব। তো যাই হোক, ফেরত দিয়েছিল মেজর জলিল, আমি যেটা শুনেছি আর কি, মেয়েদেরকে উদ্ধার করে দিয়েছে। তো এইটাই এখন মেজর জলিল এটাকে জাস্টিফাই করেছিল যে আমাদের ছেলেরা যদি এগুলো করে তো দোষের কি হয়েছে, এরা বিহারিতে এই কাজ করেছে, হ্যাঁ, আমাদের মেয়েদের ইজ্জত নষ্ট করেছে, এখন আমাদের ছেলেরা যদি এগুলো করে। এনিওয়ে, তো এটা যদি মেজর জলিল সত্যি করে থাকে, আমি কামাল সিদ্দিকী আমার কাছে মিথ্যা কথা বলবেন না, বা এটা আলোচনা হচ্ছিল, সেখানে আবার ডক্টর আকবর আলী খানও ছিল, সে তো ডিসি ছিল ওই সময়, ডেপুটি সেক্রেটারি যখন সে, হ্যাঁ, আমার সিনিয়র এক বছর, আমরা এক হলের, কিন্তু ডক্টর আকবর আলী খান মারা গেছেন। কামাল সিদ্দিকী লন্ডনে ছিল, আমি জানি না এখন বেঁচে আছে কিনা, সম্ভবত বেঁচে আছে, শুনি নাই যে মারা গেছে, এরকম কিছু শুনি নাই, যোগাযোগ তো নাই বহুকাল আগে একবার ফোনে কথা হয়েছিল, কয়েক বছর হয়ে গেছে, ওদের 7-8 বছর আগে, জানি না এখন কোথায় কে কিভাবে আছে, লন্ডনে থাকে এটুকু জানি। তো এনিওয়ে, এই হচ্ছে বামপন্থী মানে আওয়ামী লীগের কালচার, হ্যাঁ, আওয়ামী লীগের কালচার এই হিরো বানিয়ে রেখা হয়েছে, হ্যাঁ, কিন্তু এই কালচার এই ধরনের মূল্যবোধকে জন্ম দেয় বা লালন করে, এই ধরনের মানুষদেরকে লালন করে। তবু জলিলকে আমি অত খারাপ বলবো না, যদি মানে কাদের সিদ্দিকী সম্পর্কে যেটা শুনেছি এটা সঠিক কিনা বলতে পারি না, কারণ আমি তো যাচাই করে বেড়াইনি, শুনেছি লোকজন আলোচনা করতো ওই বাড়ি সম্পর্কে,
গল্প ছিল, কার বাড়ি কে দখল করে রেখেছে কিভাবে, এইসব আর কি। তা আমি তখন এই শুনতাম আর কি, আর এইটুকু আর কি। আর আমার খারাপ লাগতো, মনে হয় খারাপ লাগতো। তো এটা আওয়ামী লীগ কেবল ক্ষমতা দখল করেছে তখন, আমি কি করতে পারতাম তখন ওদের উদ্ধারে বা ইয়েতে। আর আমার ইয়ের প্রতি আমার ইয়ে খুব খুব পছন্দ করেছিলাম কামাল সিদ্দিকীর ভূমিকার কথা শুনে। হ্যাঁ, তো যাই হোক, এই হলো আওয়ামী লীগের কালচার। এবং মুক্তিযুদ্ধ, হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধে সারা দেশ ঘুরেছি, পশ্চিমবঙ্গেও গিয়েছিলাম খুব ঝুঁকি নিয়ে। আমাকে তো তখন পাক আর্মি, এদিকে মিলিটারি ওয়ারেন্ট ছিল আমার বিরুদ্ধে, ওদিকে ভারতে আবার ওয়ারেন্ট ছিল, আওয়ামী লীগ খুঁজছিল আমাকে। হ্যাঁ, আমার নাম একটা ছেলের ছিল, সে ছাত্রলীগ করতো, ঠাকুরগাঁয়ে বাড়ি, আমার তো বাড়ি দিনাজপুরে, তখন তো এক জেলা। তো সে পালিয়ে গেছিল ভারতে যুদ্ধের প্রথম ধাক্কাতে, ছাত্রলীগ করতো, তাকে মানিক এই নামের জন্য ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। সাথে সাথেই লোকজন ছুটাছুটি করছে, তার নয় তাকে মেরে ফেলতো, সম্ভবত মেরে ফেলতো পাকার ইন্ডিয়ান আর্মি বা ভারতের পুলিশ, যাই হোক আর কি, বা আওয়ামী লীগ। তো সাথে সাথে লোকজন দৌড়াদৌড়ি করেছে, ওখানকার আওয়ামী লীগের লোকদেরও ধরেছিল, তো লোকাল তো ছেলে বেঁচে গেছিল। কিন্তু একেবারে 16 ডিসেম্বর পর্যন্ত তাকে বন্দি করে রেখেছিল জেলে। আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল, তখন সে এজিএম বোধহয়, স্বর্ণের ব্যাংকের কি ডিজিএম, আমার খেয়াল নাই এখন, ডিজিএম সম্ভবত তখন। তো রিক্সা দিয়ে আসছে বোধহয় ওই স্বর্ণের ব্যাংকের কাছে, আমি অতীতের দিকে যাচ্ছি পায়ে হেঁটে, ওই লাভ দেওয়ার দিকে মালিক ভাই, আপনার জন্য আমার এই দুর্দশা, সামান্য কিছু কথা হলো, এই আর কি। তো যাই হোক, তো আমাদেরকে যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু এরকম পরিস্থিতির মধ্যে, সব দিক থেকে বাধা, সব দিক থেকে। আপনি নিজেও তো মুক্তিযুদ্ধের ফ্রন্টে ছিলেন, হ্যাঁ, না, আমি ফিল্ডে ছিলেন, ফিল্ড মানে যুদ্ধ অর্গানাইজ করেছি, হ্যাঁ অর্গানাইজ করেছিলেন। আমি অস্ত্র ধরেছি, কিন্তু এখন এই না যে অস্ত্র নিয়ে সামনের সারি থেকে যুদ্ধ করেছি, সেটা আমি করিনি। আমি যুদ্ধ অর্গানাইজ করেছিলেন, হ্যাঁ, মানে সারা দেশে। হ্যাঁ হ্যাঁ, আমাদের পার্টির সে সময় ঘটনা টটনা আপনার মানে নিজের চোখে দেখা শোনা আছে, অনেক ঘটনা তো আছে, হ্যাঁ, অনেক অভিজ্ঞতা হয়েছে।